দর্শক আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি ইপসিতা জামান। সরবরাহ কমে যাওয়ায় চট্টগ্রামে দেখা দিয়েছে গ্যাস সংকটের কারণে সকাল থেকে বন্ধ আছে বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন। যে কয়েকটি চালু আছে তাতেও বেড়েছে যানবাহনের চাপ। বিশেষ করে কার ও অটো রিকশা গ্যাস নিতে অপেক্ষা করতে হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা। তাতেও গ্যাসের স্বাভাবিক চাপ নেই। ফলে ভোগান্তিতে যানবাহন চালকরা। বিভিন্ন এলাকায় বাসাবাড়িতেও গ্যাস সংকটের কারণে ভোগান্তি বেড়েছে। ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদনও। মহেশখালী এক্সিলারেট এলএনজি টার্মিনালে দুর্ঘটনার পর চট্টগ্রামে গ্যাস সরবরাহ চাহিদার তুলনায় অনেক কমে গেছে, যা স্বাভাবিক হতে সময় লাগতে পারে আরও কয়েকদিন। 2 ঘন্টার পরে এখন গ্যাস নিতে আইছি, এতে মনে করেন 150 টাকার গ্যাস পাইছি, গ্যাস হয় না। কদমতলিতে এখানে প্রায় 100টা গাড়ির উপর পিছনের পরে আমি এখানে আসছি। এখানেও নাইলে মনে করেন যে আমি 100টা গাড়ির পিছনের পরে আমার মালিককে জিজ্ঞেস করতেছে এতক্ষণ কিসে লাগতেছে। মাত্র 433 টাকার গ্যাস ঢুকাইছি। অনেকগুলো পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে এবং কি লাইনেই গ্যাস নাই। লাইনে গ্যাস আসতেছে যেখানে 500 টাকার গ্যাস পাবে ওইখানে গ্যাস পাচ্ছে 200 টাকার 250 টাকা। কারণ অন্যান্য সিএনজি ফিলিং স্টেশনগুলো সবাই বদ্ধ হয়ে গেছে। এই কারণে সিএনজি কার মাইক্রো এগুলো সবগুলো এখন আমাদের এখানে ঝামেলা হচ্ছে বেশি আর কি। গ্যাস আগের তুলনায় অনেক চাপ কমে গেছে। আগে যে 200 বারের চাপটা পেতাম এখানে অর্ধেক নেমে আসছে। যতটুকু পাওয়ার দরকার এতটুকু পাচ্ছি না, তো 4টার দিকে যাওয়ার পর 2টা, 2:30, 3টার দিকে সামান্য আসে, 6টা পর্যন্ত চালাই কোনো রকম এইভাবেই। এটা মহেশখালের এটা না সমাধান না হওয়া পর্যন্ত হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সারওয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ আগামীকাল বুধবার। এই আদেশের পর জানা যাবে সারওয়ার আলমগীর সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন কিনা। সারওয়ার আলমগীরকে শপথ পড়ানোর পর জাতীয় সংসদের অধিবেশনে যোগদান থেকে বিরত রাখতে করা আপিল আবেদনের ওপর আজ রায় হওয়ার কথা থাকলেও তা হয়নি। এদিন বিষয়টির উপর আবারও শুনানি অনুষ্ঠিত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চে। শুনানি শেষে আপিল বিভাগ বুধবার রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন। খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলায় চলতি বছরের প্রথম 6 মাসে 240টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যার মধ্যে দায়ী ইউপিডিএফ এবং জনসংহতি সমিতির মতো সশস্ত্র সংগঠনগুলো। এমন দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সকালে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে আলাদা সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব ঘটনার মধ্যে 47টি অপহরণ, 16টি হত্যাকাণ্ড, 14টি নারী নির্যাতনের ঘটনা রয়েছে। এছাড়া 70 জনের মতো অপ্রাপ্তবয়স্ক তরুণ পাহাড়ি সশস্ত্র সংগঠনগুলোর সংঘাতের কাজে ব্যবহার হয়েছে। এসব সংঘাত আর মানবাধিকার লঙ্ঘনের জন্য চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকে দায়ী করা হয় সংগঠনটির পক্ষ থেকে। এই 6 মাসে 3 জেলায় 1520টি চাঁদাবাজির ঘটনা ঘটেছে উল্লেখ করে এসব বন্ধে রাষ্ট্রের নীতি নির্ধারকদের হস্তক্ষেপ দাবি করা হয় সংবাদ সম্মেলনে। অপহরণের শিকার হচ্ছেন স্থানীয় ব্যবসায়ী, সাধারণ শ্রমিক, চালক, কৃষক, শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ গ্রামবাসী পর্যন্ত। আমরা চাই পাহাড়ে শান্তি এবং সম্প্রীতি বজায় থাকুক। পাহাড়ে যারা শান্তি এবং সম্প্রীতি নষ্ট করছে, বিশেষ করে আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস এবং ইউপিডিএফ কেএনএফ, তাদেরকে দমনে বর্তমান সরকার আরও কঠোর অবস্থান নেবে এবং পাহাড়ে সকলের মানবাধিকার নিশ্চিত করবে, সাংবিধানিক অধিকার নিশ্চিত। মাত্র 15 মিনিটের জন্য বোনের বাসায় গিয়েছিলেন চট্টগ্রামের এক গৃহিণী। এই অল্প সময়ের মধ্যেই তার ঘরে ঢুকে 12 ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি করে চোরচক্র। চুরির 1 সপ্তাহ পর 2 চোর সহ 10 ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রামের আকবর শাহ থানার বিশ্ব কলোনিতে ঘটে এ ঘটনা। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, 20 জুলাই চুরি হলেও থানায় মামলা হয় 24 জুলাই। কয়েকটি সিসিটিভি ফুটেজে চিহ্নিত অপরাধী মাহে আলম বেলালকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। গতকাল পাহাড়তলী এলাকা থেকে বেলাল ও তার সহযোগী মনির হোসেনকে গ্রেপ্তারের পর চুরির রহস্য উদ্ঘাটন হয়। বাকি স্বর্ণ উদ্ধারে অভিযান চলছে। সিসিটিভি ফুটেজটা 3টা বাসা পরে একটা চৌরাস্তার মোড়ে সিসিটিভি ফুটেজে প্রথমে আমরা তাকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করি। পরবর্তীতে তার গতিবিধি এবং চুরির সময় ঢোকা এবং চুরি বের হওয়া সময় এগুলো সার্বিক দিকে অ্যানালাইসিস করে আমরা মোটামুটি কনফার্ম হওয়ার পরে তাকে আটক করি এবং জিজ্ঞাসাবাদে সে প্রথমে স্বীকার করেনি, পরবর্তীতে স্বীকার করে এবং সে কোন কোন জায়গায় কিছু স্বর্ণ বন্ধক, কিছু স্বর্ণ স্ত্রীর কাছে রাখছে, কিছু স্বর্ণকারের দোকানে সে বিক্রি করে দিচ্ছে নিজেদের স্বর্ণ বলে।
নির্মাণের মাত্র 2 যুগই নড়বড়ে হয়ে পড়েছে রাঙামাটির আসাম বস্তি সেতু। প্রকৌশলী ও নাগরিক সমাজ বলছেন, মানহীন উপকরণ ব্যবহার ও নির্মাণে অনিয়মের কারণেই সেতুটির এই করুণ দশা। এখন ঝুঁকিমুক্ত করতে সংস্কার করছে কর্তৃপক্ষ। 294 মিটার দীর্ঘ আসাম বস্তি সেতু, যার 19 জোড়া পিলারে বের হয়ে গেছে পাথর। হাতে সামান্য চাপ দিলে খসে যাচ্ছে সেই পাথর। কোথাও পাথর খসে বেরিয়ে পড়েছে মরিচা ধরা রড। সেতুটির এমন করুণ দশার মধ্যেই রাঙামাটি শহরের আসামবস্তি কাপ্তাই রুটে প্রতিদিন যাতায়াত করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী আর হাজারো পর্যটক। তাতে বেড়েছে ঝুঁকি। এটার এস্টিমেট বের করে দেখা হতো কত দিনের জন্য এটা করা হয়েছিল, এত তাড়াতাড়ি কেন নষ্ট হলো। এই জিনিসগুলো যদি আমরা জানতে পারতাম, তারপরে মনে করতাম যে এটা কোন সংস্কার করা হোক। সেতুটি যখন কাজ শেষ করে বুঝে নেওয়া হয়, যখন এলজিইডির যারা কর্মকর্তা ছিলেন তারা দায়িত্বশীল ছিলেন না। তারা যদি ঠিকঠাক করে ঠিকাদারের কাছ থেকে কাজটি ঠিকমতো বুঝে নিতেন, আজকে হয়তো এখন আবার সরকারি অর্থ অপচয় করে এটি সংস্কারের প্রয়োজন হতো বলে আমার মনে হয় না। পুনরায় 1.5 দশক পরে আবার এতগুলো টাকা গচ্চা দিতে হলো, এতে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হচ্ছে। নির্মাণের সময় যথাযথ নিয়ম মানা হয়নি বলে সেতুটির বেহাল অবস্থা, বলছেন এই প্রকৌশলী। পিলারগুলোতে যদি প্রপার কাভারিং মেনটেন করা না হয়, তাহলে এটা ধীরে ধীরে মরিচা ধরে যাবে, রডগুলোতে পানি পাবে, পানি পেয়ে এটা বীজটা ক্ষতিগ্রস্ত হবে। তবে সেতুর স্থায়িত্ব নিয়ে মাথা ব্যথা না থাকলেও সংস্কার বা মেরামতেই বেশি নজর এলজিইডির। যখনই আমাদের ফল্ট আমাদের চোখে পড়েছে, আমরা সাথে সাথে আমরা সেটা উদ্যোগ নিয়েছি এটা ঠিক করার, এবং এই রিট্রোফিটিং এর মাধ্যমে এটার আপনি ধরে নিতে পারেন যে এটা লাইফ স্প্যান মিনিমাম আপনার 30 ইয়ার্স এটা বেড়ে গেল। আমাদের দেশে জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত, আসলে স্ট্রাকচারগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা হলো যেটা সর্বক্ষণ পানির নিচে ডুবে থাকে, এটা সেভাবে ওই যে ডিজাইনটা আসলে ওইটা মাথায় রেখে যেমন পার্মানেন্ট কেজিং দিতে হয় সেটা দেওয়া হয়নি। 2003 সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়, যা যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় 2006 সালে। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি। চট্টগ্রামের হালদা নদীকে ইউনেস্কোর ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় সব তথ্য প্রমাণ, পরিকল্পনা ও নথি চূড়ান্ত করেছে প্রশাসন। সকালে সার্কিট হাউসে যা উপস্থাপন করে পরিবেশ অধিদপ্তর। সভায় বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন। এতে বলা হয়, আগামী সেপ্টেম্বরের মধ্যে হালদা নদীকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ইউনেস্কোর কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বাংলাদেশ। তা গৃহীত হলে এ নদী সংরক্ষণের নতুন দিগন্ত উন্মোচন হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি বাড়বে। একই সাথে মানুষের জন্য প্রকৃতির সহাবস্থান নিশ্চিত করার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ, বৈজ্ঞানিক গবেষণা ও নদীর টেকসই ব্যবস্থাপনা উন্নত হবে। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ কাজে প্রকল্প পরিচালকের দুর্নীতি এবং সাবেক ভিসি ডক্টর আতিয়ার রহমানের নিয়োগ অনিয়ম তদন্তের দাবি জানিয়েছে সচেতন শিক্ষার্থী সমাজ। সকালে সংবাদ সম্মেলন ও মানববন্ধনে এ দাবি জানিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রকল্পের কাজ চলাকালে নানা ভুয়া বিল, ভাউচার, অগ্রিম টাকা উত্তোলন সহ বিভিন্ন অনিয়ম হয়েছে, যার জন্য প্রকল্প পরিচালক আব্দুল গফুরকে দায়ী করা হয়। তার নিয়োগেও জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এছাড়া সাবেক ডক্টর আতিয়ার রহমান ভিসি থাকাকালীন একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের লোকদের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে গেছেন বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আগামী 3 কার্যদিবসের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। পরে উপাচার্যের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এর আগে এসব অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রচার করে চ্যানেল 24। নিয়োগের পর আপগ্রেডেশনে সে কিভাবে পেল, সেখানে তার পিয়ন হওয়ার যোগ্যতা নেই, সেখানে সে কিভাবে প্রকল্প পরিচালক হলো। কোটি কোটি টাকার লোপাট প্রমাণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাত পেয়েও কিভাবে তাকে প্রকল্প পরিচালক পদে বহাল করে। তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে সব কালো টাকা, কোটি টাকার লেনদেন রয়েছে আব্দুল গফুরের। বিষয়টাকে তদন্ত করে এটার একটা সমাধান করুক বা শুরু করুক, যেন এই ধরনের প্রশ্নগুলো বারবার না আসে। কারণ এটা শুনতেও খারাপ দেখায় যে যখন আমাদের মতো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগে বা কর্মকর্তাদের নিয়োগে যখন এই ধরনের অভিযোগ শুনতে হয়, এটা আমাদের খারাপ দেখায়। আমাদের সেই কারণে অভিযোগটা করা মূলত যে এটার একটা সুষ্ঠু তদন্ত করে বর্তমান যিনি ভিসি রয়েছেন নিরপেক্ষভাবে তদন্ত করে এটার একটা শুরু।
বান্দরবান সদর হাসপাতালে অব্যবস্থাপনা নিরসন, আইসিইউ ও ডায়ালাইসিস সেন্টার স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে নাগরিক সমাজ। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, এই হাসপাতালকে 250 শয্যে উন্নতি করার কাজ হলেও তা চালু হয়নি। হাসপাতালে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স নেই, আইসিইউ নেই। পুরো হাসপাতালটি চলছে চরম অব্যবস্থাপনার মধ্যে। এসব বিষয় নিরসন করে সেবা বাড়ানো না হলে নাগরিক সমাজ কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেয় কর্মসূচিতে। পরে তারা বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন। বাংলাদেশে প্রতি বছর 22,000 মানুষের মৃত্যু হচ্ছে ভাইরাল হেপাটাইটিসে, যাদের 90% জানেন না যে তারা ভাইরাসে আক্রান্ত। বিশ্ব হেপাটাইটিস দিবস ও লিভার কেয়ার সোসাইটির ৫ম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আয়োজিত সুধী সমাবেশে এমন তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞরা। সমাবেশে 5 শতাধিক হেপাটাইটিস আক্রান্ত রোগী, তাদের পরিবারের সদস্য, চিকিৎসক এবং লিভার কেয়ার সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, হেপাটাইটিস একটি প্রতিরোধযোগ্য ব্যাধি, যা শুধুমাত্র একটি রোগ নয়, এটি সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ। চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া এবং লিভার কেয়ার সোসাইটির সভাপতি ডক্টর আব্দুল্লাহ আল মাহমুদ এতে উপস্থিত ছিলেন।